নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প অরবিন্দ গুহের সুন্দরবনের বাঘ। টেলিফোন বেজেই যাচ্ছে। একখানা জমাটি উপন্যাসে মজে আছেন মাধবী। ছেড়ে যাওয়া চলে না, আর কেউ ধরুক টেলিফোন। কিন্তু বাড়িতে এখন উনি ছাড়া আর কেউ নেই। টেলিফোন তো ওর হাতের কাছেই, হাত বাড়িয়ে ধরলেই হয়। উনিই ধরুন। জমাটি উপন্যাস ছেড়ে টেলিফোন ধরার জন্য মাধবীর ছুটে যাওয়ার দরকার নেই। টেলিফোন বেজেই যাচ্ছে। ধ্যাৎ, উনি কি তাহলে বাড়িতে নেই, বাইরে গেছেন? না, তা তো অসম্ভব ব্যাপার। মাধবীকে না জানিয়ে উনি তো কখনো বাইরে যান না। টেলিফোন বেজেই যাচ্ছে। অগত্যা উপন্যাস ছেড়ে মাধবীকে উঠতে হলো। উনি ঘরেই আছেন, অফিসের কাগজপত্রের মধ্যে ডুবে আছেন। রিসিভার তুলে মাধবী বললেন, হ্যালো। ফোনের ওপার থেকে শম্ভু বলল, পিসিমা, আমি শম্ভু বলছি। বলো। পিসেমশাই বাড়িতে আছেন? আছেন, দেব? না না, কি করছেন এখন পিসেমশাই? অফিসের কাগজপত্রের মধ্যে ডুবে আছেন। গলা নামিয়ে শম্ভু বলল, পিসেমশাই আপিস আর ফ্যাক্টরি থেকে অদ্ভুত সব আমার কথা কানে আসছে। তুমি কি কিছু শুনেছ? না তো। যাকগে, তোমার সঙ্গে আমার জরুরি কটা কথাবার্তা আছে। আজ বিকেল 5টায় আমি তোমার কাছে যাব। তুমি তখন বাড়ি থাকবে তো? হ্যাঁ, আমি বাড়ি থাকব। কিন্তু তোমার পিসেমশাই তো তখন বাড়ি থাকবেন না। উনি তো রাত 8টার আগে কোনো দিনও বাড়ি ফেরেন না। তা তো জানি, কথাগুলো তো গোপন, ওর সামনে বলা চলবে না। শুধু তোমাকেই বলতে হবে। আজ বিকেল 5টায়। ঠিক আছে, এখন ছাড়ছি। রিসিভার নামিয়ে রেখে মাধবী তাকালেন শিবশঙ্করের দিকে। শিবশঙ্কর দীর্ঘশ্বাস ফেলে বললেন, সর্বনাশ হয়েছে মাধবী। গত বছর ব্যবসায় আমার লাভ হয়েছিল 60 কোটি টাকা, কিন্তু এবার লাভ হয়েছে মাত্র 80 কোটি টাকা। কিন্তু এবার অন্তত 100 কোটি টাকা লাভ হওয়া উচিত ছিল। কফি শিবশঙ্করের খুব প্রিয়। মাধবী বললেন, তুমি কি এখন আরেক কাপ কফি খাবে? শিবশঙ্কর বিষণ্ণ হয়ে বললেন, ব্যবসার যদি এই হাল হয়, তাহলে আমাদের শাক ভাতও যে জুটবে না, উপোস করে মরতে হবে। মাধবী চুপ করে রইলেন। টেবিলে ঘুষি মেরে শিবশঙ্কর বললেন, আসলে ষড়যন্ত্র, ফ্যাক্টরিতেই বলো আর অফিসেই বলো, সকলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকলেই ভিজে বেড়াল হয়ে আছে, মিউ মিউ ছাড়া কারো মুখে কোনো আওয়াজ নেই। কিন্তু আমিও দেখে নেব, শক্ত হাতে লাগাম ধরব, সব বেটাকেই টাইট করে দেব। শিবশঙ্কর চোখ মুখ পাকিয়ে খানিকক্ষণ মাধবীর দিকে তাকিয়ে রইলেন। মাধবী শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আজ কি আপিসে যাবে, না ফ্যাক্টরিতে, নাকি বাড়িতে বসেই কাজ করবে? ঘুরন্ত পাখার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে শিবশঙ্কর বললেন, শুধু ঝোল ভাত হলেই আমার যথেষ্ট। এখন আমার আর কিচ্ছু গলা দিয়ে নামবে না। কি কথার কি উত্তর! মাধবী আর কথা বাড়ালেন না। ফ্যাক্টরি আর অফিসের কথা ভেবে ভেবে শিবশঙ্করের মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো? হে ভগবান, অমন সাংঘাতিক ব্যাপার যেন না হয়। অবশ্য 100 কোটির বদলে মাত্র 80 কোটি টাকা লাভ হবে, মাথা ঠিক রাখা শক্ত।
সেদিকটাও ভগবানের বিবেচনা করে দেখা উচিত। হে ভগবান, যেন উপোস করে না মরতে হয়। ঝোল ভাত খেয়ে গাড়িতে উঠলেন শিবশঙ্কর। দোতলা থেকে মাধবী হাত নাড়লেন। গাড়িতে বসে শিবশঙ্করও হাত নেড়ে দিলেন। আপিসে নিজের ঘরে এসে বসলেন শিবশঙ্কর। বাসুদেব পাখা খুলে দিয়ে সেলাম করল। বাসুদেব শিবশঙ্করের খাস পেয়ারা। শিবশঙ্কর খুব পছন্দ করেন বাসুদেবকে। কখনো কোনো কথা বলে না বাসুদেব। সব হুকুম নিঃশব্দে নির্ভুলভাবে তামিল করে যায়। আপিসে আর ফ্যাক্টরিতে সকলে যদি বাসুদেবের মতো হতো, তাহলে শিবশঙ্করের মনে আর কোনো অশান্তি থাকত না। শিবশঙ্কর দীর্ঘশ্বাস ফেলে বাসুদেবকে বললেন, তরফদারবাবুকে একবার ডাকো তো দেখি। বাসুদেব চলে গেল। হন্তদন্ত হয়ে তরফদারবাবু ঘরে ঢুকলেন। শিবশঙ্কর হুঙ্কার দিয়ে উঠলেন, আপনি শুধু হাতে এসেছেন কেন? আমি কি আপনার মুখ দেখার জন্য ব্যাকুল হয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি? একটু কষ্ট করে ফ্যাক্টরির এ মাসের প্রোডাকশনের ফাইলটা সঙ্গে নিয়ে আসতে পারেননি? নাকি হাতে আপনার গোঁদ হয়েছে? মুখ লাল করে তড়িঘড়ি বেরিয়ে গেলেন তরফদারবাবু। আগে এমন রাগী কথাবার্তা বলতেন না শিবশঙ্কর। হালে কিছুদিন থেকে কেমন যেন হয়ে যাচ্ছেন। হয়তো এমনই হয়, কোটি কোটি টাকার গরমে মানুষের মাথাও হয়তো গরম হয়ে যায়। ফাইল নিয়ে এলেন তরফদারবাবু। নিচু গলায় বললেন, স্যার, আগের মাসের ফাইলটাও কি আনব? শিবশঙ্কর রাগ করে বললেন, আমার সামনে দাঁড়িয়ে অত মিনমিন করতে হবে না। যান, নিজের জায়গায় গিয়ে কাজ করুন। তরফদারবাবু তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। খানিক বাদে শিবশঙ্কর কলিং বেল বাজালেন। বাসুদেব হাজির। শিবশঙ্কর মোলায়েম গলায় বললেন, বাসুদেব, ব্যানার্জি সাহেবকে একবার ডাকো তো দেখি। ব্যানার্জি সাহেব এলেন। তাকে দেখেই ফেটে পড়লেন শিবশঙ্কর। আজকাল কিছুই দেখছেন না আপনি? চোখ বুজে আছেন, গায়ে ফু দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এদিকে সকলে লুটে পুটে খাচ্ছে। দেওয়ালের গান আছে। অতএব ব্যানার্জি সাহেব গলা খাদে নামিয়ে বললেন, স্যার, আপনি তো জানেন যে আমি একজন সৎ লোক। আমাদের বংশে আজ পর্যন্ত কোনো অসৎ লোক জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। কথা শেষ করতে না দিয়ে শিবশঙ্কর টেবিলে কিল মেরে বললেন, অত ফিসফিস করে যা তা কি বলছেন? আপনার কথার কোনো মানে হয় না। যান, সব দিকে নজর রেখে কাজ করুন। বি কেয়ারফুল। মাথা নিচু করে বেরিয়ে গেলেন ব্যানার্জি সাহেব। গোপনে আরও অনেক কথা বলার ছিল তার, কিন্তু কিছুই বলা গেল না। ধ্যাতানি খেয়ে ফিরে আসতে হলো। সারা দিনে শিবশঙ্কর কত লোককে যে ধমক দিলেন তা বলে শেষ করা অসম্ভব। সকলেই ফিসফিস করছে কিংবা মিনমিন করছে, স্পষ্ট করে কেউ কিচ্ছু বলছে না। শিবশঙ্কর নিশ্চিত যে বাসুদেব ছাড়া আর সকলেই ষড়যন্ত্রের ভেতর আছে। কখনো কোনো কথা বলে না বাসুদেব। সব হুকুম নিঃশব্দে নির্ভুলভাবে তামিল করে যায়। বাসুদেবের ওপর অনায়াসে নির্ভর করা চলে। আবার কলিং বেল বাজালেন শিবশঙ্কর। বাসুদেব হাজির। শিবশঙ্কর শান্তভাবে বললেন, বাসুদেব, ঠিক 5টা বাজলেই আমি এখান থেকে শটান ফ্যাক্টরিতে যাব। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে এই রাত 8টা। 5টার একটু আগে তুমি আমাকে মনে করিয়ে দিও। বাসুদেব সেলাম করে বিদায় নিল এবং 5টার 10 মিনিট আগে এসে আবার শিবশঙ্করকে সেলাম করল। হ্যাঁ, এবার উঠতে হয়। ঠিক বিকেল 5টার সময় ফ্যাক্টরির দিকে রওনা হলো শিবশঙ্করের গাড়ি।
আর কাটায় কাটায় বিকেল ৫টায় শম্ভু হাজির হলো শিবশঙ্করের বাড়িতে। পাখা চালিয়ে দিয়ে মাধবী বললেন, কি ব্যাপার বলো তো শম্ভু? শম্ভু চাপা গলায় বলল, পিসিমা, ব্যাপারটা খুবই গোপন। তুমি কিছুই শোনোনি? মাধবী ঘাড় নেড়ে বললেন, না। শম্ভু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, অফিসে আর ফ্যাক্টরিতে পিসেমশাইকে সকলে মাটির মানুষ বলেই জানতো, কিন্তু আজকাল একেবারে কেলেঙ্কারি। কালমন্দের চোটে পিসেমশাই সকলের ভূত ভাগিয়ে দিচ্ছেন, কারো কোনো কথা কানেই দিচ্ছেন না। মাধবী আস্তে আস্তে বললেন, শুনেছি এবার ২০ কোটি টাকার লোকসান। আরে ওসব লোকসান ঠোকসান বাজে কথা। লোকসানের জন্য গালমন্দের চোটে সকলের ভূত ফাঁকিয়ে দেওয়ার মতো মানুষ তো পিসেমশাই নন। তাহলে হঠাৎ এমন হয়ে গেলেন কেন? মাধবী হাত উল্টে বললেন, তা অবশ্য ঠিক কথা। শম্ভু বলল, অনেকের ধারণা পিসেমশাইয়ের মাথায় গোলমাল দেখা দিয়েছে, তাড়াতাড়ি একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। মাধবী চমকে উঠে বললেন, সাইকিয়াট্রিস্ট? সে তো পাগলের ডাক্তার। তোমার পিসেমশাই কি তাহলে পাগল হয়ে যাচ্ছেন? শম্ভু ভুরু কুঁচকে বলল, অত পাগল পাগল করছো কেন? মনের অসুখ বলো, ঠিকমতো চিকিৎসা করালে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তোমার চেনা জানা কোনো ভালো সাইকিয়াট্রিস্ট আছে? শম্ভু বলল, আছে, আমার বন্ধু পীযূষ দত্ত, বিলেত ফেরত, ১লা নম্বর ডাক্তার। চলো তাহলে একদিন তার কাছে তোমার পিসেমশাইকে নিয়ে যাই। শম্ভু আপত্তি করে বলল, না না, অমন কাজ করা যাবে না বাবা। পিসেমশাই যদি টের পান যে তার মনের অসুখ হয়েছে, তাহলে শীতে বিপরীত হবে। কাজটা খুব গোপনে সারতে হবে। কিভাবে গোপনে কাজটা সারবে? শম্ভু তুড়ি মেরে বলল, পীযূষের সঙ্গে আমি সব ব্যবস্থা করে ফেলেছি। সামনের রবিবার সকালের দিকে পীযূষ আমার সঙ্গে এখানে আসবে। পিসেমশাইয়ের ২-১টা কথা শুনবে, ব্যাস, তাহলেই কাজ হয়ে যাবে। যা বলার পীযূষ তোমাকে আর আমাকেই বলবে, সব গোপনে। ভালো ব্যবস্থা করিনি বলো তো? পিসিমা সায় দিয়ে বললেন, খুব ভালো ব্যবস্থা করেছ। এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। পরের রবিবার সকালে পীযূষকে নিয়ে শম্ভু সটান পিসেমশায়ের ঘরে ঢুকল। শিবশঙ্কর খবরের কাগজ পড়ছিলেন, যেন একটু অবাক হয়ে বললেন, শম্ভু, এত সকালে? বাড়ির খবর সব ভালো তো? শম্ভু ঘাড় কাত করে জানালো যে, বাড়ির সব খবর ভালো। পীযূষ নজর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল শিবশঙ্করকে। শম্ভু বলল, খবরের কাগজে আজ কি বিশেষ কোনো খবর আছে? শিবশঙ্কর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার আর বলবার কি আছে বলো? এবছর ২০ কোটি টাকার লোকসান। আমি আর কি আমাতে আছি বলো? শম্ভু ঘাড় চুলকে বলল, ব্যাপারটা ভুলে যান। ব্যবসাতে লাভ লোকসান তো আছে, সামনের বছরে আবার হয়তো দুগুণ লাভ করবেন। শিবশঙ্কর একটু হাসলেন, বললেন, তোমার পিসিমার কথা আর কি বলবো, এ যুগে তিনি অচল। টিভিতে তার মন নেই, তিনি উপন্যাস নিয়েই মশগুল। পীযূষ হঠাৎ উঠে দাঁড়ালো, শম্ভুকে বলল, চলো। দুজনেই শিবশঙ্করকে নমস্কার করে ওপরে চলে গেল পিসিমার কাছে।
দুজনের জন্য প্লেটে খাবার সাজিয়ে পিসিমা বসে আছে। কাঁটা দিয়ে গেঁথে অমলেটের একটা টুকরো মুখে পুড়ে পীযূষ বলল, আমার যা দেখার ছিল দেখা হয়ে গেছে। খুব সম্ভব মাথার একটু এদিক ওদিক হয়েছে, ও তেমন কিছু না। আচ্ছা পিসিমা, উনি সকালবেলা কি খান? 2 পিস টোস্ট আর কয়েক কাপ কফি। আর রাত্রিরে? রাত্রিরে খুব সামান্য ঝোল ভাত খান আর 1 গ্লাস গরম দুধ। পীযূষ স্বস্তির নিঃশ্বাস ফেলে পড়ল। ব্যাস, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। এসব রোগী ওষুধ খেতে খুব আপত্তি করে। এমনভাবে ওদের ওষুধ খাওয়াতে হয় যেন ওরা আর টের না পায় যে ওষুধ খাওয়ানো হচ্ছে। মাধবী কিন্তু কিন্তু করে বললেন, কিন্তু সেটা কেমন করে হবে? উনি তো টের পাবেনই যে ওষুধ খাওয়ানো হচ্ছে। তা হলেই তো তুলকালাম কাণ্ড করে বসবেন। পীযূষ ঘাড় নেড়ে বলল, আরে না না, উনি কিচ্ছু টের পাবেন না। আমি আপনাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। একটা ট্যাবলেট লিখে দিয়ে যাচ্ছি, তিনি 2 বার খাওয়াবেন, সকালে একটা আর রাত্রিরে একটা। সকালের ট্যাবলেটটা 1 কাপ কফির মধ্যে ফেলে দেবেন, আর রাত্রিরের ট্যাবলেটটা দুধের মধ্যে ফেলে দেবেন। সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা গলে যাবে। মাধবী জিজ্ঞেস করলেন, কফির আর দুধের স্বাদগন্ধে উনি নিশ্চয়ই টের পেয়ে যাবেন। পীযূষ একটু হেসে বলল, না, এই ট্যাবলেটের কোনো স্বাদগন্ধই নেই, উনি টের পাবেন কেমন করে? মাধবী আশ্বস্ত হয়ে বললেন, তাহলে অবশ্য খুব ভালো। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে পীযূষ বলল, কিন্তু একটা কথা, ওই ওষুধ খেয়ে উনি যেন বাইরে বেরোতে চাইবেন না, চাইলেও পারবেন না। 3 রাত শুধু ঘুমাবেন। আপনি ভয় পাবেন না কিন্তু। সামনের রবিবার সকালে আমি আবার আসব, দেখি কতদূর কি হয়। আচ্ছা। শম্ভু বলল, তুমি যাও, আমি ওষুধটা কিনে দিয়ে যাব। পরের রবিবার সকালে পীযূষকে নিয়ে শম্ভু আবার এলো পিসেমশাইয়ের ঘরে। পিসিমাও বসে আছেন পিসেমশাইয়ের মুখোমুখি। পিসেমশাইয়ের চোখে ঠুলু ঠুলু ভাব। শম্ভু বলল, কেমন আছেন পিসেমশাই? শিবশঙ্কর লাল চোখে তাকালেন শম্ভুর দিকে। বললেন, হ্যাঁ, আজ কাগজে দেখলাম বিকেলের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। শম্ভু বলল, না না, ঘূর্ণিঝড়ের কথা নয়, আপনি কেমন আছেন? ঢুলতে ঢুলতেই পিসেমশাই বললেন, পুরী গিয়েছিলাম 10 বছর আগে। চমৎকার সমুদ্র। তোমরা দুজনে যদি যাও তো পিসিমাকেও নিয়ে যেও। আমার এখন আর যাওয়া হবে না। পিসেমশাই ঝুলতে লাগলেন। পীযূষের ইশারায় শম্ভু আর মাধবীকে বাইরের ঘরে যেতে হলো। পীযূষও চলে এলো বাইরে। পিসেমশাই তখনও ঢুলছে। মাধবীর সঙ্গে শম্ভু আর পীযূষ ওপরে চলে গেল। টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে পীযূষ বলল, মনির অসুখ নয়, কানের অসুখ। শম্ভু বলল, মাথার অসুখ নয়, কানের অসুখ। পীযূষ জোর দিয়ে বলল, আমি পুরোপুরি নিশ্চিত মাথা একদম ঠিক আছে। বোধহয় 2টো কানই গেছে, একদিনে যায়নি, আস্তে আস্তে গেছে। একবারে বদ্ধ কালা হয়ে যাওয়া খুব বেশি দেরি নেই। কান ঠিক হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। মাধবী ব্যস্ত হয়ে বললেন, কি করব তুমিই বলে দাও। একটু ভেবে নিয়ে পীযূষ বলল, দেখুন, এসব ব্যাপারে এদেশের ডাক্তারদের উপর আমার কোনো ভরসা নেই। কানের 12টা তো তারা বাজাবেনই, সঙ্গে সঙ্গে আরো কত জায়গায় 12টা বাজাবেন তাকে জানি। মাধবী সায় দিয়ে বললেন, ঠিক কথা, আমাদের ডাক্তারবাবুদের অসাধ্য কাজ কিছু নেই।
তাহলে আমাদের এখন কি করা উচিত? পীযূষ হাত তুলে অভয় দিয়ে বললে, ঘাবড়াবার কিছু নেই। ভগবানের দয়ায় টাকা কড়ি যখন আপনাদের অঢেল আছে, তখন আর ভাবনা কি? মশাইকে নিয়ে সোজা চলে যান জার্মানিতে, ফ্র্যাঙ্কফুর্টে। সেখানে আছেন ডক্টর গিয়র্গ, বিশ্ববিখ্যাত ডাক্তার, নাক কান গলা একেবারে ধন্বন্তরী। উরুতে চাপড় মেরে শঙ্খু বলল, আরে আমার বন্ধু সন্তোষ রায়ও তো ফ্র্যাঙ্কফুর্টে ডাক্তারি করে। পীযূষ খান নেড়ে বলল, সেই কথাই তো বলতে যাচ্ছিলাম। সন্তোষ এই ডক্টর গিয়র্গের খুব প্রিয় ছাত্র। ডক্টর গিয়র্গের প্রায় সব অপারেশনেই ডক্টর গিয়র্গের পয়লা অ্যাসিস্ট্যান্ট থাকে এই সন্তোষ। তুমি টেলিফোনে সন্তোষের সঙ্গে কথাবার্তা বলে রাখো, সব ব্যবস্থা নিখুঁতভাবে হয়ে যাবে। গলাটা নামিয়ে নিয়ে পীযূষ বলল, পিসিমা, আপনাকেও তো একটা শক্ত কাজ করতে হবে। আপনি ছাড়া আর কে পিসামশাইকে সব কথা খুলে বলবে? কিন্তু কথাটা খুব সোজা হবে না। একবার পিসামশাই এ কানে বলবে, আরেকবার ও কানে বলবে। খুব চিৎকার করে বলবেন, বারবার বলবে। বারবার চিৎকার করে বলতে হবে? পীযূষ হতাশ হতে বলল, উপায় কি? কিছু না জানিয়ে পিসামশাইকে তো আর ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাওয়া যায় না। আচ্ছা চলি। শম্ভু দীর্ঘশ্বাস ফেলে বলল, কান টানলে মাথা আসে শুনেছিলাম, এখন দেখি মাথা টানলেও কান আসে। সেদিন রাত্রিরেই মাধবী খাওয়া দাওয়ার পর একবার শিবশঙ্করের এ কানে আর একবার শিবশঙ্করের ও কানে খুব চিৎকার করে বারংবার সব কথা খোলাখুলি বললেন। ফ্র্যাঙ্কফুর্ট যেতে শিবশঙ্কর কোনো আপত্তি করলেন না, কিন্তু খুব চিৎকার করে বারংবার সব কথা বলার ফলে মাধবীর গলা ভেঙে গেল। ফুসফুসও আস্ত রইল কিনা কে জানে। এখন কি ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানো যায়? শিবশঙ্কর আর মাধুরীকে নিয়ে শম্ভু ফ্র্যাঙ্কফুর্টে এসে নামবে। সন্তোষ হাজির আছে এয়ারপোর্টে, কোনো অসুবিধে হলো না। সন্তোষ আগেই হোটেল ঠিক করে রেখেছে, সেখানে উঠে সকলেই সন্তুষ্ট। চমৎকার ব্যবস্থা। বিদায় নেওয়ার আগে সন্তোষ বলল, কাল বিকেলে আমি আপনাদের ডক্টর গিয়র্গের কাছে নিয়ে যাব। সব তাকে বলে রেখেছি। আমি যখন আছি তখন আপনাদের কিচ্ছু ভাবনা নেই। পরদিন সকালে সন্তোষের সঙ্গে শিবশঙ্করকে নিয়ে শম্ভু আর মাধবী ডক্টর গিয়র্গের কাছে হাজির। শিবশঙ্করকে সন্তোষ নিয়ে গেল ভেতরে। বাইরে মাধবীকে নিয়ে বসে রইল শম্ভু। কি হয় কে জানে। শিবশঙ্করের কান ডক্টর গিয়র্গ সত্যি সত্যি ভালো করে দিতে পারবেন তো? ৮ ঘন্টা বাদে সন্তোষ বেরিয়ে এলো শিবশঙ্করকে নিয়ে। বলল, ডক্টর গিয়র্গ দেখেছেন, বলেছেন ভয়ের কিছু নেই। ৩ দিন পর আমি দুটো কানেই অপারেশন করে দেব। পরদিন ওরা কলকাতায় ফিরে যেতে পারেন। দুটি কানের ফুটোয় দুটো রবারের ছিপি লাগানো থাকবে। ৭ দিন বাদে ছিপি দুটো খুলে ফেলতে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। মাধবী অবাক হয়ে বললেন, তাহলে ওর কান ঠিক হয়ে যাবে? সন্তোষ শেষে বলল, পিসিমা, ডক্টর গিয়র্গের সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। কানের ব্যাপারে উনি অসাধ্য সাধন করতে পারেন। ৭ দিন বাদেই আপনারা বুঝতে পারবেন কি কাণ্ড হয়েছে। পিসেমশাই কত দূর দূরান্তের আওয়াজ স্পষ্ট শুনতে পারবেন তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। শম্ভু খুব খুশি হয়ে বলল, তোমার মুখে ফুলচন্দন করুক সন্তোষ। ৩ দিন পর অপারেশন হয়ে গেল। পরদিন পিসেমশাই আর পিসিমাকে নিয়ে এরোপ্লেনে উঠল শম্ভু।
কলকাতা, ভবানীপুরে পিসেমশাইয়ের বাড়ি। যাক, এবার নিশ্চিন্ত। 7 দিন পর শিবশঙ্করের দোকান থেকে শম্ভু রবারের ছিপি দুটো খুলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বললে, স্পষ্ট শুনতে পাচ্ছি সুন্দরবনের বাঘের ডাক। বাপরে বাপ, কি আওয়াজ! বাঘের গর্জনে সুন্দরবনের ডালে ডালে বানরেরা কিচিমিচি করছে, স্পষ্ট শুনতে পাচ্ছি। ভয়ে হরিণেরা ছুটে পালাচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছি। বাঘের গর্জনের দাপটে গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়ছে, স্পষ্ট শুনতে পাচ্ছি। শম্ভু অবাক হয়ে তাকালো মাধবের মুখের দিকে। ডক্টর গিয়র্গ অসাধ্য সাধন করতে পারেন, কথাটা দেখা যাচ্ছে ষোলো আনা সত্যি। ভবানীপুরে বসে সুন্দরবনের বাঘের ঢাক শোনা যাচ্ছে, এটা সামান্য কথা নয়। মাধবী খুশি হয়ে বললেন, চলো না দিন কয়েক দার্জিলিং ঘুরে আসি। শিবশঙ্কর ঘাড় নেড়ে বললেন, আরে না না, এখন আর কফি খাবো না, একটু আগেই তো খেলাম। শম্ভু একটু চমকে উঠল। পিসিমার কথার কি উত্তর দিলেন পিসিমশাই? দূর দূরান্তের সুন্দরবনের বাঘের গর্জন স্পষ্ট শুনতে পাচ্ছেন, অথচ দুহাত দূরে পিসিমার কথা শুনতে পাচ্ছেন না। কেমন যেন সন্দেহ হচ্ছে। নিঃসন্দেহ হওয়ার জন্য শম্ভু গলা জড়িয়ে বলল, পিসেমশাই, গতবার আপনার 20 কোটি টাকার লোকসান গেছে, এবার কি আপনি সেটা সুদে আসলে পুষিয়ে নিতে পারবেন? শিবশঙ্কর ঘন ঘন ঘাড় নেড়ে বললেন, আরে না না, মাংস ফাংস খেতে আর ভালো লাগে না, ওসব কি ভদ্রলোকের খাদ্য? আজ কবজি ডুবিয়ে খাবো ইলিশ আর গলদা চিংড়ি। যাও শম্ভু, তুমি আর দেরি করো না, এখনই গড়িয়াহাট বাজারে চলে যাও, ইলিশ আর গলদা চিংড়ি নিয়ে এসো। শম্ভু পিসিমার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাধবীও শম্ভুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ডক্টর গেওর্গ অসাধ্য সাধন করেছেন বটে। শিবশঙ্কর হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে বললে, স্পষ্ট শুনতে পাচ্ছি সুন্দরবনের বাঘের ডাক। বাপরে বাপ, কি আওয়াজ! ডালে ডালে বানরের কিচিমিচি, ছুটন্ত হরিণের পায়ের শব্দ, গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়ছে, সব স্পষ্ট শুনতে পাচ্ছি। আবার 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 সুন্দরবনের বাঘের গর্জন।